বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা 2019-20 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমি গত ক্লাসে তোমাদেরকে তৃতীয় অধ্যায়টা শেষ করেছি। আজকে আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বাংলাদেশ সংবিধান নিয়ে আলোচনা করব। তো আমরা কম বেশি সবাই জানি সংবিধান কি। তো একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসাবে স্বীকৃত হচ্ছে সংবিধান। আমরা জানি একটা রাষ্ট্রের কতগুলো বিভাগ, রাষ্ট্রের কতগুলো উপাদান আছে, অর্থাৎ 4টা উপাদান আছে। সেই 4টা উপাদানের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সরকার। আর এই সরকার পরিচালনার জন্য আমাদেরকে কতগুলো নিয়ম কানুন বিধান মেনে চলতে হয়। অর্থাৎ যেই বিধানগুলো মেনে চললে বা যেই বিধিনিষেধগুলোর আওতায় আমরা একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবো। অর্থাৎ একটা সরকারকে তার রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে কিছু লিখিত অলিখিত বিধানাবলী মেনে চলতে হয়, যা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার এবং বন্টনের নীতিমালা কী হবে। কারণটা হচ্ছে একটা সরকারের যে 3টা বিভাগ থাকে, আমরা জানি যে প্রত্যেকটা সরকারের কি রয়েছে, 3টা বিভাগ থাকে। তো সেই 3টা বিভাগ হচ্ছে কি যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এবং এই 3টা বিভাগের সাথে সংশ্লিষ্ট রয়েছে আরও অনেক প্রতিষ্ঠান যা আমাদের সার্বিকভাবে রাষ্ট্র পরিচালনার কাজে সম্মিলিতভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ রাষ্ট্রকে যদি আমরা সুষ্ঠুভাবে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে চাই, আমাদের রাষ্ট্রের যে লক্ষ্য আমরা অর্জন করতে চাই, একটা প্রকৃত এবং একটা সফল রাষ্ট্রের রূপরেখা যদি আমরা অঙ্কন করি বা এটাকে যদি আমরা সেটার বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কতগুলো সংবিধান মেনে চলতে হবে। অর্থাৎ কতগুলো নিয়ম কানুন সমন্বয়ে আমরা আমাদের সরকারকে পরিচালনা করে থাকি, যার ফলে আমাদের অবশ্যই সংবিধানকে আমাদের গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। একটা রাষ্ট্রের সংবিধানের সার্বিক রূপরেখা কি হবে বা সেই সংবিধানটা কি ধরনের হলে একটা রাষ্ট্র সফল হবে, তার রূপরেখার জন্য আমরা আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ থাকেন, অর্থাৎ সংবিধান বিশেষজ্ঞরা আছেন বা আইনজ্ঞরা আছেন, যারা কি করে থাকেন যে একটা রাষ্ট্রকে তার মৌলিক নীতিমালার উপরে ভিত্তি করে একটা সংবিধানের রূপরেখা নির্ধারণ করে থাকেন। সেজন্য রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। অর্থাৎ কনস্টিটিউশন মানে অর্থাৎ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানই হচ্ছে কি একটা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ একটা রাষ্ট্র কী ধরনের সেটার রূপরেখা আমরা সংবিধান আলোচনা করলেই পেয়ে যাই। অর্থাৎ রাষ্ট্রটা যদি কল্যাণকামী হয়, গণতান্ত্রিক হয়, তাহলে তার এক রকমের রূপরেখা হবে। আর যদি সেটা সমাজতান্ত্রিক হয় বা রাজতান্ত্রিক হয়, তাহলে সেটার আরেক রকমের ভিন্ন মাত্রা আমরা দেখব। তো আমরা সংক্ষেপে বলতে পারি কি, অ্যারিস্টটল যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে পরিচিত, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি কি বলেছেন, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যা রাষ্ট্রই নিজের জন্য পছন্দ করেছে। তো আজকে আমরা আলোচনা করব সংবিধান কিভাবে, অর্থাৎ বাংলাদেশের সংবিধান নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের সংবিধান আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 1971 সালের 16ই ডিসেম্বর। ঠিক এক বছর পরে সেই একই তারিখে এটা কার্যকর হয়। অর্থাৎ সংবিধানটা 1972 সালে 16ই ডিসেম্বর থেকে কার্যকর হয়। তো আমাদের এই সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ 1972 সালে যে সংবিধানটা প্রণীত হয়েছিল, সেই 72 সালের সংবিধানটার বৈশিষ্ট্যগুলো কী ছিল। প্রথম কথাই হচ্ছে কি লিখিত সংবিধান। আমরা জানি সংবিধানের অনেক প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি লিখিত এবং অলিখিত। অর্থাৎ লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। আর একটা হচ্ছে পরিবর্তনের উপরে ভিত্তি করে বলা হয় সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তো সেই ভিত্তিতে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে লিখিত সংবিধান।
তাহলে লিখিত আর অলিখিত সংবিধানটা আমরা একটু বুঝে নিই যে লিখিত সংবিধান কাকে বলে এবং অলিখিত সংবিধান কাকে বলে। লিখিত সংবিধান বলতে আমরা বুঝে থাকি যে সংবিধানটা আনুষ্ঠানিকভাবে লেখা হয়েছে এবং পরবর্তীতে এটা কার্যকর হয়েছে। আর অলিখিত সংবিধান হচ্ছে যে সাংবিধানিক যে নীতিমালাগুলো আগেই সমাজে প্রচলিত ছিল এবং পরে সেটা আনুষ্ঠানিকভাবে সংবিধান হিসেবে লিপিবদ্ধ বা এটা সংবিধান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সংক্ষেপে আমরা এতটুকু বুঝে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত এবং সংক্ষিপ্ত। এর মোট পৃষ্ঠা হচ্ছে 82, 153টি অনুচ্ছেদ, 11টি ভাগ, একটি প্রস্তাবনা, 4টি তফসিল রয়েছে। এতে বাংলাদেশের শাসন কাঠামো, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা হয়েছে। আর বাংলাদেশের জাতীয় পতাকার রং হচ্ছে সবুজ এবং মাঝখানে হচ্ছে রক্তবর্ণের গাঢ় বৃত্ত। দেশের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশের ধানের শীষ পরিবেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, শীর্ষ দেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পাতার উভয় পাশে 2টো তারকা। তো বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং এর রাজধানী হচ্ছে ঢাকা। প্রজাতন্ত্র। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রজাতন্ত্র, অর্থাৎ এই সংবিধানে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। এরপর এখানে বলা হয়েছে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। তো যেহেতু এটা গণপ্রজাতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার, সেই হিসেবে বলা হয়েছে যে জনগণ সকল ক্ষমতার উৎস। এরপরে দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের যে সংবিধান তার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ সংবিধানের কোনো ধারা বা অংশ বিশেষ যদি পরিবর্তন করতে হয় তাহলে কি দরকার? জাতীয় সংসদের 2/3 সদস্যের অনুমোদন বা ভোটের প্রয়োজন আছে। অর্থাৎ যদি বাংলাদেশের আইনসভায় কোনো সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে? কতজন সদস্যের দরকার? 2/3 সদস্যের 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন হবে। এরপরে আমরা দেখি মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। এই নিশ্চিত করার জন্য সংবিধানে একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়টা হচ্ছে কি যে সংবিধানের 27 থেকে 44 নম্বর পর্যন্ত মোট 18টি মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়েছে। আমরা জানি মৌলিক অধিকারগুলো কি, অর্থাৎ আমরা জানি যে অধিকারগুলো মানুষের জীবন যাপনের জন্য বা মানুষের জীবনের স্বাভাবিক বিকাশের জন্য অত্যাবশ্যক সেগুলোকে আমরা মৌলিক অধিকার বলে থাকি। আর এই মৌলিক অধিকার যদি সংবিধানে লেখা হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তি যদি এই মৌলিক অধিকার ক্ষেত্রে যদি সে বঞ্চিত হয়, অর্থাৎ কারো যদি মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে সংবিধানে যেহেতু এটা বর্ণিত আছে সেহেতু সে মৌলিক অধিকার রক্ষিত যদি না হয়, যদি কোনো কারণে যদি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সে কী করতে পারবে? সে আদালতের আশ্রয় নিতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 18টি অধিকার লিপিবদ্ধ আছে কত নম্বর অনুচ্ছেদ থেকে? সংবিধানের 27 থেকে 44 নম্বর পর্যন্ত মোট কতটি? এই অর্থাৎ 27 থেকে 44 নম্বর পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে সেখানে কয়টা আছে? 18টি মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়েছে। যেমন আমরা বলতে পারি যে জীবন ধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা ও বাক স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, শান্তি, সম্পত্তি লাভ এবং ভোগের অধিকার। সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদের 1 ধারায় উল্লেখ করা হয়েছে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ যদি কোনো ধারা যদি মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হয়, অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সকল আইন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যে আইনই প্রণয়ন করা হোক না কেন আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে জনগণের মৌলিক অধিকারটা কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। এরপরে আমরা আসি সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিগণিত, কারণ
আমরা দেখেছি যে সংবিধানের ধারার সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। আমরা যেমন আগেরটাই বললাম যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন বলে গণ্য হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কারণ সংবিধানের ধারার সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধানই প্রাধান্য পাবে। এরপর আমরা আসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 1972 সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের 2য় ভাগের 8 নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে জাতীয় অর্থাৎ রাষ্ট্রের মূলনীতি হিসেবে গণ্য করা হয়েছে। সরকার এই আদর্শগুলো বাস্তবায়নের চেষ্টা চালাবে, তবে এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। সংসদীয় গণতন্ত্র। 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেখানে ছিল সংসদীয় গণতন্ত্র। পরবর্তীতে যদিও এটা পরিবর্তন করা হয়, আবারও আমরা অর্থাৎ 14তম সংশোধনীর পরে আমরা আবারও কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরে আসি। মাঝখানে 1974 সালে এটা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রে পরিণত হয়েছিল। তো এরপরে আমরা আসি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 8 নম্বর হচ্ছে যে বৈশিষ্ট্য হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 1972 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয় সেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে এবং আইনসভার নাম হবে জাতীয় সংসদ। আর এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 315। এরপর হচ্ছে ন্যায়পাল। 1972 সালে মূল সংবিধানে ন্যায়পালের বিধান রাখা হয়েছে। জাতীয় সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে এবং ন্যায়পাল সুপ্রিম কোর্টের বিচারকের মতো ক্ষমতার অধিকারী হবে। অর্থাৎ ন্যায়পালের যে অধিকার আছে, ন্যায়পালের যে যে মর্যাদাটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকের মতো। ন্যায়পাল সরকারের যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে তদন্ত করতে পারবে, অর্থাৎ সে আনিত অভিযোগগুলো আমলে নিয়ে দণ্ডাদেশ প্রদান করতে পারবেন। এক কক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা। 1972 সালের সংবিধানে বাংলাদেশকে একটি এক কক্ষ বিশিষ্ট রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এক কেন্দ্রিক রাষ্ট্র হিসাবে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ এক কক্ষ নয়, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয় তাতে করে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি। বিচার বিভাগ, বাংলাদেশ হচ্ছে সরকারের যে 3টা বিভাগ তার মধ্যে অন্যতম হচ্ছে বিচার বিভাগ। তো সেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি যে বিচারক বা বিচার বিভাগ যখন কি করতে পারে, তার দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কোনো রকমের চাপের ঊর্ধ্বে উঠেই যখন কি করতে পারে, স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে যখন বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে, তখন আমরা বলে থাকি যে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে। তো বাংলাদেশের সংবিধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং এটাকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে পৃথকভাবে ঘোষণা করা হয়েছে। সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন বলতে আমরা কি বুঝি, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভোটের অধিকার। বাংলাদেশের সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সার্বজনীন ভোটাধিকারে প্রদান করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক তার ভোট প্রদান করতে পারবেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল। 1972 সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা করা। এটিকে সাধারণ বিচার ব্যবস্থা থেকে পৃথক করা হয়েছে। অর্থাৎ সাধারণ বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে কি, যে সরকারি কর্মকর্তা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহে যে সকল কর্মকর্তারা নিয়োজিত আছেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো বা তাদের কোনো পদোন্নতি বা কোনো দণ্ড যেটাই হোক না কেন সে সকল বিষয় এখানে সুরাহা করা হয়। মালিকানা নীতি। বাংলাদেশ সংবিধানে মালিকানা নীতি স্বীকার করা হয়েছে। এখানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে, যেমন রাষ্ট্রীয়, সমবায় এবং ব্যক্তিগত মালিকানা। তবে সমবায় ও ব্যক্তিগত মালিকানা রাষ্ট্র নিয়ন্ত্রণাধীনে ভোগ করতে হবে।
এরপরে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। 1972 সালের সংবিধানে অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। অর্থাৎ উনি সবাই অর্থনৈতিক মুক্তি বলতে আমরা যেটা বুঝি যে সবাই অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাই সমবেতভাবে তার ব্যক্তিগত প্রচেষ্টা চালাতে পারবে। এক্ষেত্রে কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। সে যদি যৌক্তিকভাবে বা প্রচলিত আইন অনুযায়ী বা কোনো অনৈতিক পথ অবলম্বন না করে তার আত্ম উন্নয়নের জন্য তার সামাজিক তার অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে। এরপরে সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। সংবিধানে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হলেও শ্রেণীর সংগ্রাম বা বিপ্লবের কথা এখানে স্বীকার করা হয় নাই। তো উপরে আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি 1972 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্য যে সংবিধান কার্যকর করা হয়েছে তা মহান মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। কারণ আমি আগেই বলেছি যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের পরে, অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আমরা একটা ন্যায়ভিত্তিক সাম্যভিত্তিক একটা ন্যায় বিচার ভিত্তিক একটা সাম্য অবস্থাকে কায়েম করব আমাদের সমাজে বা রাষ্ট্রে, সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু একটা গণতান্ত্রিক মূল্যবোধ সমৃদ্ধ একটি সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার লক্ষ্য উদ্দেশ্য ছিল আপামর জনগোষ্ঠীর সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তো সেই ধারায় কিন্তু কতগুলো আমরা দেখেছি যে এখানে যে এই সংবিধানের মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং শোষণহীন একটি রাষ্ট্র বিনির্মাণের পথ নির্দেশনা দেওয়া হয়েছে। 1972 সালে সংবিধান প্রণীত হয়েছে, এবার হয়েছে 1972 সালে। সেই তারপর থেকে এ পর্যন্ত আমরা দেখেছি যে 16 বার সংশোধনী আনা হয়েছে। ফলে এই সংবিধানের বিভিন্ন ধারায় নানা সংযোজন, বিয়োজন এবং পরিবর্তন হয়েছে। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে 1972-এর যে মূল সংবিধান প্রায় সকল বৈশিষ্ট্য ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ মাঝে মাঝে আমরা দেখেছি যে 1972 সালে 16ই ডিসেম্বর এদেশে সংবিধান কার্যকর করার পর থেকে আমরা দেখি যে 1975 সালের যে 15ই আগস্ট ইতিহাসের এক কালো অধ্যায় সূচিত হয়েছিল, যার মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবার পরিজন সহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই পথ ধরে আমরা দেখি যে প্রতিহিংসার যে রাজনীতির যে একটা ধারা শুরু হয়েছিল, তার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গণতান্ত্রিক ধারা বারবার কিন্তু ব্যাহত হয়েছে, সামরিক শাসন জারি হয়েছে, মূল সংবিধানের অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক পরিবর্তন আনা হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধকে লঙ্ঘন করা হয়েছে, সামাজিক ন্যায় বিচার সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। তো সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা দেখেছি যে 16 বার সংশোধনীর শেষ পর্যায়ে আমরা দেখি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের 1972 সালে যে মূল সংবিধানটা ছিল সেই সকল বৈশিষ্ট্য ফিরিয়ে আনা হয়েছে সার্থকভাবে। তো আমরা আজকে 1972 সালের যে সংবিধানটা, মূল যে সংবিধানটা, সেই সংবিধানটা আমরা আলোচনা করেছি। আর এই আলোচনায় আমরা দেখেছি কি যে আমাদের সংবিধানের যে লক্ষ্যটা ছিল যে সেই অর্থাৎ একটা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সংবিধান, সেই সংবিধানটা বারবার বিঘ্নিত হয়েছে, বারবার সংশোধন আনা হয়েছে, সামরিক শাসন জারি হয়েছে কখনো কখনো। তো আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা অবস্থান করছি, একটা গণতান্ত্রিক আবহে আমরা বসবাস করছি। আমাদের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক সেই কামনা করছি। আমরা যেন এই সংবিধানের আলোকে যাতে রাষ্ট্র সফলভাবে পরিচালিত হতে পারে, সকল জনমানুষের মুক্তি যাতে নিশ্চিত হতে পারে, আর্থিক মুক্তি যাতে হয়, তাদের আর্থিক সচ্ছলতা যাতে পায়, তারা যাতে প্রতিটা মানুষ যাতে তার ন্যায্য ভাবে যাতে তার অর্থাৎ তার জীবনের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যাতে বলবৎ থাকে, সেজন্য আছে স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগে তার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
ভোটাধিকার দেওয়া হয়েছে, আমরা যাতে আমাদের ভোটাধিকারগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তো সর্বোপরি আমরা দেখেছি যে 1972 সালের পর থেকে আজ হচ্ছে 2020 সাল, এই দীর্ঘ সময়ের যাত্রায় এই স্বাধীন যাত্রা, আমাদের এই যাত্রাপথ কখনো মসৃণ ছিল না। মাঝে মাঝেই আমরা এই যাত্রাপথে আমরা দেখেছি অগণতান্ত্রিক কর্মসূচি আমরা দেখেছি। তো সব কিছু পেরিয়ে আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমাদের এই সংবিধান, পবিত্র সংবিধান, এই সংবিধানের আলোকে যাতে আমরা ন্যায্য বিচার পেতে পারি, আমরা যাতে আমাদের ন্যায় বা সঙ্গত অধিকারগুলো আমরা ভোগ করতে পারি, সে ব্যাপারে আমরা সকলেই সচেতন থাকব, সকলেই আমাদের যার নিজ নিজ দায়িত্বগুলো আমরা পালন করব। তবেই আমাদের দেশ সমৃদ্ধ হবে। আমরা আমাদের স্বাধীন বা সার্বভৌম বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল, একটা আদর্শ অনুকরণীয় রাষ্ট্রে আমরা সকলে মিলে পরিণত করতে পারবো। এই জন্য সরকার, জনগণ সকলেরই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকা জরুরি। তো আজকে আমি এ পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় যে মূলনীতি সমূহ আছে। তো আজকে এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।